আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমরা হচ্ছে আমাদের এরিয়া মার্কিং কোর্স মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য উইথ হচ্ছে এক্সাম বেস। তো এটার হচ্ছে আমরা আজকে প্রথম ক্লাস নেব। প্রথম ক্লাসেই হচ্ছে আমাদের কোষ এর গঠন এই অধ্যায়ের উপরে বোটানি বোটানি প্রথম অধ্যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি ভাইয়া, কোষ এর গঠনের উপরে হচ্ছে আমাদের ক্লাসটা হবে। আমরা হচ্ছে একটু ফাস্ট আগাবো, যেহেতু হচ্ছে আমাদের পরীক্ষার বাকি বেশি দিন নেই, তো একটু ফাস্ট আগাবো আর কি। তো তোমরা হচ্ছে একটু বুঝে নিবা, ঠিক আছে? আমি প্রথমেই একটু কথা বলে নিচ্ছি। আমার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা লাল কলম দিয়ে হচ্ছে আমরা মূলত যে জায়গাটা মার্কিং করা আছে আমরা হচ্ছে জাস্ট ওই জায়গাটাই পড়ব, এবং হচ্ছে আমিও হচ্ছে লাল কলম দিয়ে হচ্ছে আমি মূলত ফুল হচ্ছে মার্কিংটা করব। একটু খেয়াল করো, এখানে অনেক পড়াশোনা আছে, আমাদের এত কিছু পড়াশোনা লাগবে না। তোমরা জাস্ট হচ্ছে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমাদের কোষ আবিষ্কার করেছেন বিজ্ঞানী রবার্ট হুক, এই কথাটুকু মনে রাখবে। এরপরে আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের সেল বা কোষ শব্দটি কোন ভাষা থেকে এসেছে। কোষ শব্দটি ল্যাটিন ভাষা সেলুলা থেকে এসেছে, বা সেল শব্দটি ল্যাটিন শব্দ সেলুলা থেকে এসেছে, এইটা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে তোমার এই যে বিজ্ঞানী রবার্ট হুক, তার যে পর্যবেক্ষণটা ছিল এইটাকে হচ্ছে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে হচ্ছে তিনি এই জিনিসটাকে প্রকাশ করেন। এটা একটু লাগবে। কোন গ্রন্থে? মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে হচ্ছে এটাকে প্রকাশ করেছেন, এটা একটু লাগবে। আচ্ছা, এরপর চলে আসো। উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় কোষ দিয়ে গঠিত। কি? উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ দিয়ে গঠিত, যেটা হচ্ছে কত ভাইয়া? 75 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 12.5 সেন্টিমিটার। ওকে, এটা হচ্ছে উট পাখির ডিম। সবচেয়ে বড় কোষ হচ্ছে কোনটা ভাইয়া? উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। এখানে মার্কিং করো। এরপর দেখুন, মানুষের নিউরন কোষ প্রায় 1.37 মিটার লম্বা। মানুষের নিউরন কোষ হচ্ছে 1.37 মিটার লম্বা। এটা হচ্ছে তোমার কি বলা হয়, মানুষের নিউরন কোষটা আর কি, মানবদেহে, ঠিক আছে? 1.37 মিটার লম্বা, এটা একটু লাগবে। আচ্ছা, এরপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক প্রথম হচ্ছে এই কোষ প্রাচীর হচ্ছে তোমার ভিতরে পূর্ণাঙ্গ কোষ হচ্ছে জীবিত কোষটা হচ্ছে পর্যবেক্ষণ করেছিলেন, ঠিক আছে? বিজ্ঞানীকে অ্যান্টনি ভন লিউয়েনহুক। আচ্ছা, এইটুকু লাগবে। আচ্ছা, এরপরে যে জায়গাটা লাগবে সেটা হচ্ছে তোমার কোষের কয়েকটা মতামত আছে, যেমন হচ্ছে বিজ্ঞানী জেন ব্র্যাকেটের মতে কোষ হচ্ছে জীবের গঠনগত মৌলিক একক। আচ্ছা, আমরা জাস্ট হচ্ছে জেন ব্র্যাকেটের জন্য মনে রাখবো হচ্ছে গঠনগত মৌলিক একক। লুই এবং সিকিবিজ এর মতে হচ্ছে কোষ হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য কোনো একক যা হচ্ছে অবৈধ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত, এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই হচ্ছে নিজের প্রজনন করতে সক্ষম। এটা হচ্ছে আমাদের মূলত সংজ্ঞাটা, ঠিক আছে? কোষের সংজ্ঞাটা যদি বলি এটা হচ্ছে সেইটা। যাক, এগুলো আমাদের জাস্ট এইটুকু একটু মনে রাখবার কি যে ক্রিয়াকলাপের একক এটা হচ্ছে কার মতে? লুই এবং সিকিবিজের মতে। আর সিপি হিকম্যানের মতে গঠনগত এবং হচ্ছে কার্যের একক, ঠিক আছে? একটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে জৈবিক ক্রিয়াকলাপের একক, আর এটা হচ্ছে গঠনগত কার্যের একক। আর মৌলিক গঠনগত ও কার্যের একক হচ্ছে কি ভাইয়া? বিজ্ঞানী ডি রবার্টিসের মতে। ওকে, এইখান থেকে হচ্ছে এইটুকু লাগবে। এরপর চলে আসো তোমরা এইখানে দেখো ভাই, অ্যান্ডোসিমবায়োসিস নামে একটা কথা আছে, ঠিক আছে? অ্যান্ডোসিমবায়োসিস, এই কথাটা একটু লাগবে। নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় অ্যান্ডোসিমবায়োসিস। কি বলছে? নিউক্লিয়াস বিশিষ্ট একটি পোষক কোষে বায়বীয় ও ফটোসিনথেসিস ব্যাকটেরিয়া প্রবেশ করে টিকে থাকার প্রক্রিয়াকে বলা হয় অ্যান্ডোসিমবায়োসিস, এই জায়গাটা লাগবে। আচ্ছা, এরপর চলে আসো, একটু ফাস্ট আগাবো আমরা, ঠিক আছে? এগুলো লাগবে না। আচ্ছা, এই জায়গাটা লাগবে যে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। কি বলছি ভাইয়া? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক। আমরা অনেক কিছু স্কিপ করব, সেটা হচ্ছে তোমাদের মনে হইতে পারে ভাইয়া এগুলো কি আসবে না এত পড়াশোনা। না ভাইয়া, এত কিছু প্রয়োজন নেই। একটা জিনিস মনে রাখবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে 100টা, বই থাকবে হচ্ছে এক একটা পত্রের জন্যই হচ্ছে, যেমন বোটানির জন্য হচ্ছে প্রায় 3টা বই 4টা বই আছে। তারপর হচ্ছে কি বলা হয়, জুলজির জন্য সেম। তবে যদিও হচ্ছে মেইন বই হিসেবে আমাদের হাসান স্যারের বইটা বোটানির জন্য বেস্ট, এটাই হচ্ছে ফলো করে। তো সেই হিসেবে দেখবা একটা অধ্যায়ে অনেক পড়াশোনা আছে। তো একটা অধ্যায় থেকে সর্বোচ্চ 2-3টা প্রশ্ন হইতে পারে, আবার কোনোটা থেকে প্রশ্ন হওয়ার কোনো চান্সও নেই, ঠিক আছে? সুযোগও থাকে না, এত বেশি পরিমাণ অধ্যায়। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের সব কিছু পড়া যাবে না, আমাদের হচ্ছে যেটা প্রয়োজন ওইটাই আসবে। তুমি জাস্ট আমার মার্কিংটা ফলো করো, এইটা অনুযায়ী পড়াশোনা করো।
তুমি হচ্ছে অনেক হালকা হয়ে যাবে, ঠিক আছে? কারণ হচ্ছে তুমি এই যে পড়াশোনায় যেগুলো দাগাচ্ছ এত বেশি পরিমাণে, এগুলো কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার 15 দিন আগে যখন তুমি হচ্ছে বইটা নিয়ে পড়বা, তখন মনে হবে যে আসলে আমি কী করলাম, ঠিক আছে? তোমার একটা মাথায় একটা আকাশ ভেঙে পড়বে আর কি, তখন তুমি সব গুলিয়ে ফেলবা। তো পড়াটাকে গুছিয়ে নেওয়ার জন্য জাস্ট এই একটা প্রচেষ্টা। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা জাস্ট এটাই ফলো করো, কোচিং সহ যে কোনো পরীক্ষা হচ্ছে তোমরা এখান থেকে কমন পাবা। ওকে, এরপর দেখো ভাইয়া, আমরা হচ্ছে কোষীয় অঙ্গাণুতে চলে আসলাম। একটু খেয়াল করো যে এইখানে বলছে কোষবিদ্যা বা সাইটোলজি, ঠিক আছে? কোষবিদ্যা বা সাইটোলজি নামে একটা আছে, যেখানে হচ্ছে কোষ সম্পর্কে হচ্ছে আলোচনা করা হয় আর কি। কোষ যেমন হচ্ছে কোষ বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, এই সব কিছু হচ্ছে কোষের যা যা আছে সব কিছু নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি। ওকে, আচ্ছা, এই শব্দটার সাথে জাস্ট তোমরা একটু পরিচিত হয়ে থাকো, এতটুকুই। তো এর বেশি আর কোনো প্রয়োজন নেই। একটু এই জায়গাটা মনে রাখবা, রবার্ট হুক হচ্ছে কোষ বিদ্যার জনক, আর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী কার্ল পি সোয়ানসন। ওকে, এই কথাটাকে একটু মনে রাখবা। কি বলছি ভাইয়া, যে কোষবিদ্যার জনক হলো কি, আমাদের কোষবিদ্যার জনক হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক, আর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে গিয়ে বিজ্ঞানী কার্ল পি সোয়ানসন। ওকে, আশা করি ক্লিয়ার। কার্ল পি সোয়ানসন হচ্ছে আধুনিক কোষবিদ্যার জনক। আচ্ছা, এরপর হচ্ছে ভাইয়া কোষ তত্ত্ব নামে একটা কথা আছে, বা হচ্ছে সেল থিওরি। এই কোষ তত্ত্বটা সম্পর্কে তোমাদের যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, কোষ তত্ত্বটা আবিষ্কার করছেন কে, বা কোষ সেল থিওরিটা দিয়েছিলেন কে, ঠিক আছে? বিজ্ঞানী জ্যাকব স্লাইডেন। কি বলছি, বিজ্ঞানী জ্যাকব স্লাইডেন, এরপর হচ্ছে থিওডর সোয়ান, এবং হচ্ছে বিজ্ঞানী রুডলফ ভার্সো। এই তিনজন ব্যক্তি হচ্ছে কোষ তত্ত্ব দিয়েছিলেন কে, বিজ্ঞানী জ্যাকব স্লাইডেন, থিওডর সোয়ান, এবং হচ্ছে বিজ্ঞানী রুডলফ ভার্সো। ওকে, এটা একটু মনে রাখবা। এরপরে তোমাদের এই অধ্যায় থেকে আর হচ্ছে, আচ্ছা ভাইয়া, কোষের প্রকারভেদ এটা একটু দেখতে পারো। কোষের প্রকারভেদ হচ্ছে, আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে আর কি দুই ভাগে ভাগ করা যায়। যেমন হচ্ছে আমাদের 1 নম্বরে দেহকোষ, 2 নম্বর হচ্ছে জননকোষ, ঠিক আছে? এখন তোমাদের হচ্ছে এখানে একটা ট্রিক্স খাটাতে হবে, সেটা হচ্ছে ভাইয়া, তোমরা জাস্ট হচ্ছে মনে রাখবা যে এইখানে শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু, ঠিক আছে? শুক্রাণু আর হলো ডিম্বাণু, এই দুইটা হচ্ছে আমাদের জননকোষ, আর বাকি সব হচ্ছে আমাদের কি হবে ভাইয়া, দেহকোষ, ঠিক আছে? তাহলে কি বললাম, শুক্রাণু হচ্ছে তোমার জননকোষ, বাকি সব হচ্ছে দেহকোষ, আর জননকোষ হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে? জননকোষ কি বললাম ভাইয়া, হ্যাপ্লয়েড, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখবে যে জননকোষ হচ্ছে হ্যাপ্লয়েড। ওকে, আচ্ছা, আর এখন দেখো, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু ছাড়া বাকি যারা, তারা সবাই তো দেহকোষ। তাহলে তোমার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি দেহকোষ নয়? তো দেখো, তোমাকে হয়তো অপশনে হচ্ছে, ধরো এখানে একটা দিয়ে পাতার স্নায়ুকোষ, রক্তকণিকা, এগুলো দেওয়ার পরে, বা মূল, কাণ্ড, এগুলো দিবে, এগুলো হচ্ছে দেহকোষ। তাহলে ভাইয়া তোমাকে হচ্ছে এই একটা অপশন দিয়ে দিবে হচ্ছে শুক্রাণু অথবা ডিম্বাণু। তো তুমি তো হচ্ছে ইজিলি জানো যে শুক্রাণু আর ডিম্বাণু হচ্ছে জননকোষ, তাহলে এটা তো কোনো মতেই হচ্ছে দেহকোষ হবে না, তাই না? এমন প্রশ্ন হতে পারে এখান থেকে। আচ্ছা, এরপর খেয়াল করো, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে হচ্ছে কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদি বা প্রাককেন্দ্রিক কোষ, আরেকটা হচ্ছে তোমার সুকেন্দ্রিক বা প্রকৃত কোষ। খেয়াল করো ভাইয়া, এই জিনিসটা হচ্ছে, আমরা একটা চার্ট আছে, আমরা ওই চার্ট থেকে পড়বো, আমরা এখানে তেমন কিছু পড়বো না। আচ্ছা, এই জিনিসটা একটু দেখতে পারো। সম্ভবত প্রথম প্রকৃত কোষী এবং বহুকোষী জীব হলো বঙ্গীয় মরফা পাপসেন্স। কি বলছি ভাইয়া, সর্বপ্রথম প্রকৃত কোষী এবং হচ্ছে বহুকোষী জীব হচ্ছে বঙ্গীয় মরফা পাপসেন্স। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে কি বলা যায়, চারটা হচ্ছে কতটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে রাখো। এখান থেকে হচ্ছে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং হচ্ছে অনেক বছর হচ্ছে এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? এইটা চারটা জানলে তুমি আদিকোষ, প্রকৃত কোষ, এগুলোর মধ্যে তেমন আর কোনো ডিস্টেন্সটা তুমি হচ্ছে জাস্ট হচ্ছে বুঝতে পারবে, এটাই হচ্ছে দরকার। দেখো ভাইয়া, নিউক্লিয়াস, দেখো আদি কোষের নিউক্লিয়াসটা হচ্ছে ভাইয়া অগঠিত, ঠিক আছে? মানে সুগঠিত না, এখানে সুগঠিত কোনো নিউক্লিয়াস থাকে না। আর প্রকৃত কোষের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত, এইটুকু একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে নিউক্লিয়াসটা তো গেল, এর হচ্ছে ডিএনএ। দেখো আদি কোষের যে ডিএনএ আছে, এখানে ডিএনএটা হচ্ছে বৃত্তাকার এবং হচ্ছে এক সূত্র বিশিষ্ট। কি বলছি ভাইয়া, ডিএনএটা হচ্ছে বৃত্তাকার, ঠিক আছে? আদি কোষের ডিএনএ হচ্ছে কি বৃত্তাকার, আর প্রকৃত কোষের যে ডিএনএ আছে এটা হবে কি ভাইয়া, সূত্রাকার। আদি কোষের ডিএনএ হচ্ছে বৃত্তাকার, প্রকৃত কোষের ডিএনএ হচ্ছে সূত্রাকার। আচ্ছা, এবং এটা থাকে সংখ্যা একটা, এটা থাকে একাধিক। ওকে, এরপরে তোমাদের যে জায়গাটা লাগবে সেটা হচ্ছে আবরণী বেষ্টিত অঙ্গাণু। এটা তো হচ্ছে আবরণী বেষ্টিত কোনো অঙ্গাণু থাকে না, মানে যেমন হচ্ছে এই যে নিউক্লিয়াসের ভিতরে যে অন্যান্য পদার্থগুলো আছে, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, এরা সবাই হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক আছে? আর এটা হচ্ছে প্রকৃত কোষটা হচ্ছে আবরণী বেষ্টিত থাকে,
তাই হচ্ছে সকল পদার্থ হচ্ছে কি থাকে সুসজ্জিতভাবে থাকে। আচ্ছা এরপর দেখো ভাই রাইবোজোম, দেখো রাইবোজোম হচ্ছে 70s, ওকে কি বলছি ভাই 70s রাইবোজোম কোথায় থাকে, আদি কোষে থাকে। আর এই 70s মানে কি ভাই 50s প্লাস হচ্ছে 30s ইজ ইকুয়ালস টু 70s। আর তোমার হচ্ছে প্রকৃত কোষ হচ্ছে এটা 80s, আর এটার স্ট্রাকচারটা হবে 60s প্লাস হচ্ছে 40s, এইটুকু আমাদের জানা লাগবে। আচ্ছা এরপরে খেয়াল করো ভাইয়া, এরপর জানা লাগবে হচ্ছে অপেরন। খেয়াল করো অপেরন, এখানে হচ্ছে অপেরন থাকে। দেখো আদি কোষের সব কিছু হচ্ছে কি ভাইয়া নাই, আদি কোষের সব কিছু হচ্ছে নাই মানে না বোধক, ঠিক আছে। আর প্রকৃত কোষের সব কিছু হচ্ছে হ্যাঁ বোধক। একটু খেয়াল করো, শুধু সকল কিছুই না বোধক বা তোমার হচ্ছে নেগেটিভ আদি কোষে, ঠিক আছে। শুধু একটা জায়গায় হচ্ছে হ্যাঁ বোধক বা থাকে, সেটা হচ্ছে অপেরণ থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি তোমার হচ্ছে আদি কোষের বৈশিষ্ট্য নয়। তো আদি কোষের বৈশিষ্ট্য নয়, সেক্ষেত্রে হচ্ছে তোমাকে দিবে হচ্ছে, মনে করো আমরা জানি যে আদি কোষের সকল বৈশিষ্ট্য হচ্ছে না বোধক। তোমাকে একটা প্রশ্ন দিয়ে দিবে যে অবাধ শ্বসন ঘটে, তারপর হচ্ছে তোমাকে বলে যে কোষ ঝিল্লি থাকে না, হ্যাঁ, তারপর হচ্ছে কোষ তোমার হচ্ছে রাইবোজোম হচ্ছে 70s, আরেকটা দিয়ে দিব হচ্ছে অপেরণ থাকে না। তো যেহেতু এটা নেগেটিভ, তুমি তো বুঝবে যে বেসিক্যালি হচ্ছে আদি কোষে হচ্ছে নেগেটিভ, তুমি হচ্ছে কি করবা সেক্ষেত্রে অপেরণ থাকে না ওইটা দাগিয়ে দিবা। কিন্তু জাস্ট এইটাই হচ্ছে ব্যতিক্রম যে এটাতে হচ্ছে অপেরণ থাকে আর ইন্ট্রন্স থাকে না। কি বলছে ভাই ইন্ট্রন্স থাকে না। আর প্রকৃত কোষের ক্ষেত্রে সেম ঘটনাটা, প্রকৃত কোষের ক্ষেত্রে সব কিছু হচ্ছে হ্যাঁ বোধক, শুধুমাত্র একটাই জায়গায়, সেটাতে হচ্ছে অপেরণ থাকে না। তাহলে অপেরণ থাকে কোথায়, আদি কোষে, থাকে না কোথায়, প্রকৃত কোষে। আচ্ছা এরপর দেখো ইন্ট্রন্স নেই, এটা তো হচ্ছে ইন্ট্রন্স আছে। আর দেখো ভাইয়া আদি কোষ মানে সকল নিম্ন শ্রেণীর যেই উদ্ভিদ বা কোষগুলো আছে, এটা হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়া হচ্ছে বংশবৃদ্ধি করে। তো এটা হচ্ছে তোমরা আশা করি জানো। আর এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া বংশবৃদ্ধি করে, এবং হচ্ছে মায়োসিস প্রক্রিয়া, যেমন হচ্ছে মানুষ, গরু, ছাগল, হ্যাঁ, গাছপালা এগুলা। আচ্ছা এরপর হচ্ছে তোমার অবাধ শ্বসন ঘটে, আদি কোষ হচ্ছে অবাধ শ্বসন ঘটে, আর এটাতে হচ্ছে সবাধ শ্বসন ঘটে। বেসিকলি এটা নিম্ন শ্রেণীতে অবাধ শ্বসন ঘটবে, ওইটাতে সবাধ শ্বসন ঘটবে। আচ্ছা এরপর আরেকটা বিষয় হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সক্রিপশনের সাথে সাথে শুরু হয়, এটা হচ্ছে একটু বিলম্ব করে শুরু হয়। যাই হোক এগুলো দরকার নেই, আমি জাস্ট যে কয়টা যেই জায়গাটা দাগিয়ে দিচ্ছি তোমরা ওই জায়গাটা একটু পড়বা। আচ্ছা এরপর খেয়াল করো, এগুলো লাগবে না। আচ্ছা কোষের আয়তন, এই জায়গাটা একটু খেয়াল করো, ঠিক আছে। যদি ভালো লাগে এগুলো পড়তে পারো, তবে তেমন বেশি একটা হচ্ছে ইম্পর্টেন্ট না। এই জায়গাগুলো একটু খেয়াল করবা। আচ্ছা কোষের আয়তন, এই জায়গাটা একটু খেয়াল করো, ঠিক আছে। কোষের কি বলছি আয়তন, দেখো কোষের সুনির্দিষ্ট কোনো আয়তন নেই। সবচেয়ে ছোট কোষ, মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল এটা, যে সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিস্পেকট্রাম, ঠিক আছে। মাইক্রোপ্লাজমা কি বলছি ভাই, মাইক্রোপ্লাজমা গ্যালিস্পেকটিকাম। আচ্ছা এরপরে এই জায়গাটা হচ্ছে দরকার আছে, এরপর হচ্ছে কোষের ব্যাস, কোষের ব্যাস হচ্ছে কত 0.1 মাইক্রোমিটার এই কোষটা, ঠিক আছে। আচ্ছা এইটার অপর নাম হচ্ছে পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। কিন্তু আমাদের প্রশ্নটা কিন্তু ভাই এই জায়গাটা থেকেই ছিল, ঠিক আছে, যে নিচে কোনটি সবচেয়ে ছোট কোষ, পিপিএলও বা প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, এইটাই হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। আচ্ছা এবং সবচেয়ে বড় কোষ যেটা, সেটা বলছিলাম যে উট পাখির ডিম, এটা অনেক আগে দেখাইছিলাম তোমাদেরকে, ঠিক আছে, প্রথমেই, ঠিক আছে। আচ্ছা এরপরে এক কোষই সর্বাপেক্ষা বড় কোষ, এখানে বলছে সবচেয়ে বড় কোষ বা সবচেয়ে ছোট কোষ, এখন বলছে এক কোষই সবচেয়ে বড় কোষ, এক কোষই সবচেয়ে বড় কোষ, ওকে। অ্যাসিটাবুলারিয়া হচ্ছে এক কোষই সবচেয়ে বড় কোষ। আচ্ছা দেখো এরপরে তোমার এখানে যে জায়গাটা লাগতে পারে সেটা হচ্ছে সবচেয়ে লম্বা কোষ, মানবদেহের সবচেয়ে লম্বা কোষ যেটা হচ্ছে ভাইয়া মোটর নিউরন, এইটা হচ্ছে 1.37 মিটার লম্বা। আমি তোমাদেরকে এটাও প্রথমে দেখাই দিয়েছিলাম, তাহলে এটা দরকার নাই। আচ্ছা এই চার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। এই চার্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট, এটা একটু মাথায় রাখবা। খেয়াল কর এইখানে কি কি দেওয়া আছে, এইখানে বলা আছে তোমার একটি আদর্শ উদ্ভিদ কোষের চিত্র বা একটা গঠন দেওয়া আছে, একটি আদর্শ উদ্ভিদ কোষ। এখন এই আদর্শ উদ্ভিদ কোষে প্রথমে মনে রাখবা একটা জড় পদার্থ থাকে, আর একটা হচ্ছে সজীব পদার্থ বা জীব পদার্থ থাকে। আচ্ছা এখন জড় পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোষ প্রাচীর, আর একটা হচ্ছে নির্জীব বস্তু। এই নির্জীব বস্তুগুলোকে তুমি আবার তিন ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, আর একটা হচ্ছে নিঃসৃত পদার্থ, আর একটা হচ্ছে বজ্র পদার্থ। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া এই জিনিসগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে,
এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন তুমি জাস্ট এই জায়গাটা এভাবে মনে রাখবা যে কার্বোহাইড্রেট তোমার সঞ্চিত পদার্থগুলো কী কী? সঞ্চিত পদার্থগুলো হচ্ছে সিপিএল। কী বললাম? সঞ্চিত পদার্থগুলো হচ্ছে সিপিএল। সিতে হচ্ছে কী ভাই? কার্বোহাইড্রেট, কি কার্বোহাইড্রেট, ওকে। আর পিতে হচ্ছে তোমার প্রোটিন, এই যে প্রোটিনটা, আর এল হচ্ছে লিপিড, ওকে। তাহলে কি বললাম? সিপিএল দিয়ে হচ্ছে আমরা এই জায়গাটা মনে রাখতে পারি, ওকে। আচ্ছা, এরপরে এটা হচ্ছে আমাদের সঞ্চিত পদার্থ, তাহলে সঞ্চিত পদার্থ হচ্ছে কি? সিপিএল। আচ্ছা, এরপরে তোমার যে জায়গাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে নিঃসৃত পদার্থ। নিঃসৃত পদার্থগুলো হচ্ছে হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। আমার মনে হয় এগুলো কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে তুমি তাও মনে রাখতে পারো হচ্ছে হাইপেন, ঠিক আছে, হাই পিই হাইপেন, ঠিক আছে, হাইপেন। এই হচ্ছে মনে করো হরমোন, ওকে, হরমোন। পিতে হচ্ছে মনে করো পিগমেন্ট, পিগমেন্ট। আর নত ইতে হচ্ছে মনে করো এনজাইম, ওকে, এনজাইম। আর তুমি হচ্ছে এনে মনে রাখতে পারো হচ্ছে কি? নেকটার। এইটা হচ্ছে তোমার মোটামুটি মনে রাখার প্রক্রিয়া। তো দেখো, আমরা যেহেতু খুব সহজে, কি বলছি ভাইয়া, আমরা যেহেতু খুব সহজে আমরা সঞ্চিত পদার্থটা মনে রাখতে পারছি, জাস্ট তোমার এগুলো জানার দরকার নেই, এগুলো জানার দরকার নেই, বুঝছো, এগুলো আসবে না। জাস্ট তোমার এই জায়গাটা একটু ফলো করো যে কোষের সঞ্চিত পদার্থ। তাই সঞ্চিত পদার্থ হচ্ছে সিপিএল। কি বলছি ভাইয়া? সিপিএল। সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আর নিঃসৃত পদার্থ হচ্ছে হাইফেন। হাইফেন মানে কি ভাইয়া? হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার। হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার, হাইফেন। আচ্ছা, এরপরে তোমার বাকি যে পদার্থগুলো এগুলো থাকবে বজ্র পদার্থ। এখন কথা হচ্ছে ভাইয়া যে আমি কিভাবে বুঝবো? তোমার প্রশ্নটা আসবেই এরকম যে নিচের কোনটি সঞ্চিত পদার্থ নাই। দেখো, কার্বোহাইড্রেট, আমি যদি সিপিএল মনে রাখতে পারি তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এটা এই তিনটা হচ্ছে সঞ্চিত পদার্থ, এটা আমি জানি। তাহলে ধরো আরেকটা দিব হচ্ছে হরমোন, এই চারটা হচ্ছে অপশনে থাকবে। তাহলে হরমোন হচ্ছে নিঃসৃত পদার্থ, এটা তুমি চিনো, তাই না? হরমোন হচ্ছে নিঃসৃত পদার্থ, এটা তুমি চিনো, তাহলে অবশ্যই হচ্ছে এটা আনসার হবে, কারণ এটা তো তোমার সঞ্চিত পদার্থ নয়। এরপর ধরো তোমার হচ্ছে প্রশ্ন আসবে যে নিচের কোনটি বজ্র পদার্থ, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই বজ্র পদার্থ কোনটা? কথা হচ্ছে ভাই আমি তো বজ্র পদার্থ পড়ি নাই, আমি তো বজ্র পদার্থটা জানি না কী হবে। তাহলে তুমি একটা জিনিস মনে রাখবা, তোমার অপশনগুলো হয়তো নিঃসৃত পদার্থ, সঞ্চিত পদার্থ এবং বজ্র পদার্থ, এই তিনটা থেকে মিল করে দিবে, ঠিক আছে। যেহেতু আমার হচ্ছে কি ভাই নিচের কোনটা বজ্র পদার্থ, এটা আমাকে বের করতে হবে। তো ধরো একটা অপশন দিবে হচ্ছে হরমোন, আরেকটা অপশন দিবে হচ্ছে কার্বোহাইড্রেট, আরেকটা অপশন দিবে হচ্ছে এনজাইম। তো তুমি জানো যে হরমোন হচ্ছে নিঃসৃত পদার্থ, এনজাইম হচ্ছে নিঃসৃত পদার্থ, আর কার্বোহাইড্রেট হচ্ছে সঞ্চিত পদার্থ। আর আরেকটা দিল হচ্ছে ধরো টেনিন বা হচ্ছে রেজিন। তাহলে তুমি জানো যে এইটা তুমি পড়ো নাই, ঠিক আছে। তাহলে অবশ্যই এইটাই হবে বজ্র পদার্থ, কারণ সঞ্চিত পদার্থ আর হচ্ছে নিঃসৃত পদার্থ তুমি জানো, তাহলে অবশ্যই এটাই হবে বজ্র পদার্থ। আচ্ছা, এইভাবে হচ্ছে তুমি জানিস এই জিনিসটা আনসার করবা। আচ্ছা, তাহলে আমাদের সঞ্চিত পদার্থ গেলো, নিঃসৃত পদার্থ গেলো, বজ্র পদার্থ গেলো। এখন আছে কি ভাই কোষ ঝিল্লি, এরপর হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। দেখো, নিউক্লিয়াসের হচ্ছে কয়টা উপাদান, এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসতেছি, যে নিউক্লিয়ার এনভেলপ যেটা হচ্ছে একদম বাইরে থাকে, নিউক্লিওপ্লাজম যেটা হচ্ছে যে মাঝখানে যে ছিদ্রটা থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার নিউক্লিয় লাশ, মানে হচ্ছে একটা যে কোষের একটা ঘাড়ো বস্তু থাকে, ওকে। এরপর হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, পেঁচানো যেটা থাকে, এটা তো মোটামুটি তোমরা এগুলো জানো, বা ক্রোমোজোম, ঠিক আছে। তো এই যে এটাই হচ্ছে মূলত মোটামুটি আমাদের নিউক্লিয়াসের গঠন, এটা আমরা জানি। তাহলে দেখো, এটা আমাদের আর দরকার নেই। এরপর দেখো ভাইয়া এটা না, এটাও দরকার নেই। এখন হচ্ছে কোষীয় অঙ্গাণু। দেখো, কোষীয় অঙ্গাণু কারা বলো তো? তুমি ছোটোবেলা থেকে যেগুলো পড়ে আসছো, যেমন তুমি পড়ছো প্লাস্টিড পড়ছো, মাইটোকন্ড্রিয়া পড়ছো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ছো, রাইবোজোম পড়ছো, গোলগি বডি পড়ছো, লাইসোজোম পড়ছো, অ্যান্ড সেন্ট্রোজোম পড়ছো। মানে ছোটোবেলায় আমরা জাস্ট যা পড়ছি তারা সবাই হচ্ছে মোটামুটি কোষীয় অঙ্গাণু। তো এগুলো আমরা মোটামুটি চিনবো, তো এগুলো না চিনার কিছু নেই আমি মনে করি, ঠিক আছে। তাহলে আশা করি হচ্ছে আমাদের এই চারটা শেষ, এবং এই চারটা থেকে হচ্ছে প্রশ্ন আসবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে অঙ্গাণুগুলো আছে এগুলোর মধ্যে কিছু আছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু, কিছু আছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো তোমরা হচ্ছে এখানে চারটা জিনিস মনে রাখবা, এই চারটা হচ্ছে আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু। একটা হচ্ছে প্রোটিওজোম, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই কয়টা হচ্ছে কি আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু। আচ্ছা, এরপর আমরা চলে আসলাম ভাইয়া কোষ প্রাচীর। দেখো, খুবই সুন্দর একটা জায়গা কোষ প্রাচীর, ঠিক আছে। দেখো, কোষ প্রাচীরটা মূলত কি? দেখো, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের অনন্য একটা বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে উদ্ভিদ কোষটাকে তোমরা হাইলাইট করবা। কি বলছি? উদ্ভিদ কোষটাকে তোমরা হাইলাইট করবা। কেন করবো ভাইয়া? এখানে কোষ প্রাচীর মূলত প্রাণী কোষে থাকে না, জাস্ট উদ্ভিদ কোষ হচ্ছে কোষ প্রাচীর থাকে। তো এইটাই হচ্ছে মেইন টার্ম কার্ড,
আচ্ছা, এইটুকু আমাদের গেল। এরপর হচ্ছে প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, যেটা একটু আগে বলছিলাম এটা। আচ্ছা, এরপরে এটার ভৌত গঠনটা একটু দেখো। এটার ভৌত গঠনে আমরা 3টে স্তর পাবো, ঠিক আছে? কয়টা স্তর পাবো? 3টে স্তর পাবো। একটা হচ্ছে ভাইয়া তোমার হচ্ছে প্রথম স্তর, যেটাকে আমরা বলবো মধ্যপর্দা। প্রথম স্তরটার নাম হলো কি? মধ্যপর্দা। এরপর হচ্ছে কি দ্বিতীয় স্তর বা প্রাথমিক প্রাচীর। যেমন এই যে এইখানে একটা দেয়াল দেখতেছো তোমরা কালো, হ্যাঁ, এইটা, এই কালো যেই দেয়ালটা, এটা হচ্ছে আমাদের মধ্যপর্দা, ঠিক আছে? কালো দেয়ালটা হচ্ছে কি? মধ্যপর্দা। আচ্ছা, এই কালো দেয়ালটা হচ্ছে মধ্যপর্দা হয়, কি বলছি ভাইয়া? মধ্যপর্দা। আচ্ছা, এখন কথা হচ্ছে ভাইয়া মধ্যপর্দা মূলত কি নিয়ে গঠিত? একটু জিনিস মনে রাখবা। মধ্যপর্দাটা হচ্ছে মূলত, মধ্যপর্দাটা কি ভাইয়া? এই সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, কি বলছে? সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা প্যাকটিন জাতীয় ভ্যাসিকল, কি বলছে? সাইটোপ্লাজম থেকে কি পায়? সাইটোপ্লাজম থেকে পায় হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, আর গোলগি বডি থেকে কি পায়? প্যাকটিন জাতীয় ভ্যাসিকল। তাহলে সাইটোপ্লাজম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা প্যাকটিন জাতীয় ভ্যাসিকল মিলে কি তৈরি হয়? আমাদের হচ্ছে মধ্যপর্দাটা তৈরি হয়। আচ্ছা, এই মধ্যপর্দায় কী কী উপাদান থাকে তাহলে আমরা বললাম? আচ্ছা, প্রাথমিক প্রাচীর বা মধ্যপর্দা, এটাতে হচ্ছে আমাদের কী কী উপাদান থাকে আমরা একটু খেয়াল করি। এটাতে হচ্ছে আমাদের ফ্র্যাগমোপ্লাস্ট থাকে এবং হচ্ছে প্যাকটিন থাকে, ঠিক আছে? আর কোনটা কোথায় থেকে আসে সেটা তোমাদেরকে আমরা দেখালাম। আচ্ছা, এরপরে যে দ্বিতীয় যে স্তরটা, সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এইটা দ্বিতীয় যে স্তরটা, এটার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরে কী কী থাকে? এই প্রাথমিক প্রাচীর হচ্ছে 3টা নিয়ে গঠিত। একটা হচ্ছে সেলুলোজ, আর একটা হচ্ছে হেমিসেলুলোজ, আর একটা হচ্ছে কি ভাইয়া? গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এই 3টাকে আমরা সহজে বলতে পারি সিতে সেলুলোজ, এইসে হেমিসেলুলোজ, আর জিতে হচ্ছে কি ভাই? গ্লাইকোপ্রোটিন, CHG। তাহলে আমাদের কোষ প্রাচীরের দ্বিতীয় স্তরটার নাম কি? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরকে আমরা কীভাবে কী কী নিয়ে গঠিত সেটা আমরা কীভাবে মনে রাখবো? CHG। এগুলো কিন্তু প্রশ্ন আসবে, তোমাকে প্রশ্ন দিয়ে দিবে যে কোনটা প্রাথমিক প্রাচীরের উপাদান নয়। তোমার হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, আর ধরো হচ্ছে যে কোনো অন্য একটা পদার্থর নাম দিয়ে দিবে, ঠিক আছে? তো তোমরা তখন হচ্ছে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আমাদের এইটাও শেষ। এখন দেখো ভাই আমাদের হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, ঠিক আছে? সেকেন্ডারি প্রাচীর বা তৃতীয় স্তর, যেটা হচ্ছে একদম বাইরে, সেটা হচ্ছে ভাই সেলুলোজ এবং হচ্ছে লিগনিন জাতীয় পদার্থ নিয়ে গঠিত। কি বলছি ভাই? সেলুলোজ এবং হচ্ছে লিগনিন জাতীয় পদার্থ দিয়ে গঠিত। তৃতীয় স্তরটা কি নিয়ে গঠিত? সেলুলোজ আর হচ্ছে লিগনিন। এখন আরেকটা জিনিস তোমরা একটু খেয়াল করবা, সেটা হচ্ছে যে আমাদের যে ইটা আছে, প্রাচীরটা আছে, মধ্যপর্দা আছে, এই মধ্যপর্দার উপর মাঝে মাঝে প্রাচীর সৃষ্টি না হয়ে এখানে হচ্ছে নলাকার গর্ত সৃষ্টি হয়, ঠিক আছে? প্রাচীর, এই যে এখানে প্রাচীর সৃষ্টি হয় না, এইখানে দেখো প্রাচীর আছে কিন্তু এখানে হচ্ছে প্রাচীরটা সৃষ্টি হয় না, এখানে একটা গর্ত হয়ে গেছে, এই গর্তটাকে বলা হয় কূপ। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এরপর মুখোমুখি অবস্থিত দুটি কূপকে পিট পেয়ার বলা হয়। মুখোমুখি অবস্থিত দুইটা কূপকে কি বলা হয়? পিট পেয়ার বলা হয়। এটুকু একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথ নলাকার সাইটোপ্লাজম অবস্থা সংযোগ স্থাপিত হয় প্লাজমোডেজমাটা এর মাধ্যমে। এটা মনে রাখতে পারো, তবে বেশি প্রয়োজন নেই। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কোষ প্রাচীরের রাসায়নিক গঠন। কোষ প্রাচীরে অধিক পরিমাণে প্যাকটিক অ্যাসিড থাকে, এটা একটু মনে রাখবে। সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে? প্যাকটিক অ্যাসিড থাকে। ওকে, আচ্ছা, এরপরে দেখো প্রাথমিক প্রাচীরে থাকে প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন, যেটা বলছিলাম যে CHG থাকে। ওকে, হেমিসেলুলোজে তোমার হচ্ছে কিছু উপাদান থাকে, যেটা হচ্ছে জাইলন্স, অ্যারাবেন্স এবং হচ্ছে ল্যাকটেন্স। এই 3টা উপাদান হচ্ছে হেমিসেলুলোজে থাকে, এটা একটু মনে রাখবা। আচ্ছা, জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। তাহলে ভাইয়া কোষ প্রাচীর গঠনের ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে কে? জাইলোগ্লুকান নামক এক ধরনের হেমিসেলুলোজ। এটা কি করে? কোষ প্রাচীরের হেমিসেলুলোজ হচ্ছে কোষ প্রাচীর গঠনে কি করে? ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। এই জায়গাটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এরপরে যে জায়গাটা দরকার সেটা হচ্ছে ভাইয়া এইটা, যে তোমার এখানে হচ্ছে উদ্ভিদ কোষের প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক জায়গায় আসছে। তাহলে উদ্ভিদের যে কোষ প্রাচীর আসে, কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি ভাই? উদ্ভিদের কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। ওকে, আচ্ছা, আর এই জায়গাটুকু তোমরা চাইলে মনে রাখতে পারো, যেটা হচ্ছে সাধারণত কোষ প্রাচীরের
40% সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, 30% প্যাকটিন এবং 10% গ্লাইকোপ্রোটিন থাকে। তো এইটাকে তোমরা যদি একটু মনে রাখতে চাও, যেহেতু জিনিসটা একটু কঠিন, তাই না, সংখ্যাভিত্তিক তথ্য আমাদের এমনিতেই মনে থাকে না, তো তোমরা যদি একটু মনে রাখতে চাও তাহলে তোমরা এইভাবে মনে রাখতে পারো 10, 20, 30, 40। এটা হচ্ছে কি ভাই কোষ প্রাচীরের কি তোমার হচ্ছে গাঠনিক উপাদান বা কোষ প্রাচীরের উপাদান, ঠিক আছে। এখন দেখো ভাই 10% আছে কি গ্লাইকোপ্রোটিন, তাহলে তোমরা লিখতে পারো কি জি, জিতে হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন। আচ্ছা, এরপরে 20% আছে কি বলতো, 20% আছে হেমিসেলুলোজ, ঠিক আছে, জি এইচ। আচ্ছা, 30% আছে কি প্যাকটিন, পি, আর 40% আছে সেলুলোজ, সি। তাহলে আমরা এটা এবার মনে রাখতে পারি জিএইচপিসি, জিএইচপিসি 10, 20, 30, 40 এভাবে মনে রাখতে পারো। তাহলে তোমার হচ্ছে জিনিসটা ভালোভাবে মনে থাকবে, কারণ কোনটা কত এটা মনে থাকে না। তো 10, 20, 30, 40 এটা হচ্ছে জিএইচপিসি। ওকে, আচ্ছা। এরপরে দেখো ভাইয়া সেলুলোজ, খেয়াল করো। আচ্ছা, সেলুলোজ চেন, একটা সেলুলোজ চেন গঠিত হয় মানে 3 থেকে 4,000, কি বলছি ভাইয়া 3 থেকে 4,000 হচ্ছে তোমার সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেন গঠন করে। এমন 100টি সেলুলোজ চেন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করে। কি করে? ক্রিস্টালাইন মাইসেলি। এই ক্রিস্টালাইন মাইসেলিকে হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। কি বলছি ভাইয়া, কোষ প্রাচীরের কাকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান বলা হয়? ক্রিস্টালাইন মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান ধরা হয়। এরপরে এই এরকম 20টি ক্রিস্টালাইন মাইসেলি একত্রিত হয়ে মাইক্রোফাইবেল গঠন করে। 250টি মাইক্রোফাইবেল একত্রিত হয়ে মিলিত হয়ে একটি ম্যাক্রোফাইবেল গঠন করে। ওকে, আসলে কি তোমরা বিষয়টা বুঝছো? দেখো এইখানে আমাদের লেখা ছিল, জিনিসটা ভালোভাবে দেখা যাচ্ছে না। সেলুলোজ চেন, কি বলছি ভাইয়া, দেখো কি বলছি, সেলুলোজ এমন 3 থেকে তোমার হচ্ছে কি বলছি 2 থেকে 3,000, কত 2 থেকে 3,000 সেলুলোজ মিলে একটা সেলুলোজ চেইন গঠন করে। কি করে? সেলুলোজ চেইন গঠন করে, ঠিক আছে। এরপরে এমন 100টা সেলুলোজ চেইন মিলে কি করে জানো? একটা ক্রিস্টালাইন মাইসেলি, কি ধরো ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। আচ্ছা, এমন আবার হচ্ছে 250টা ক্রিস্টালাইন 20টা ক্রিস্টালাইন মাইসেলি একত্রিত হয়ে তোমার একটা মাইক্রোফাইবেল গঠন করে, এমএফ, ঠিক আছে, মাইক্রোফাইবেল। আবার এমন 250টা মাইক্রোফাইবেল একত্রিত হয়ে একটা ম্যাক্রোফাইবেল গঠন করে। ওকে, ম্যাক্রোফাইবেল। এটাই জাস্ট বোঝানো হয়েছে এই কথাগুলো দ্বারা। তো এই জায়গাগুলো একটু দরকার আছে, বুঝছো। বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক উপাদান কোনটা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর চলে আসো তোমরা কোষ প্রাচীরের কাজ, এই জায়গাটা তোমাদের লাগবে, ঠিক আছে। কোষ প্রাচীর কাজ হচ্ছে সুনির্দিষ্ট আকৃতি দান করা, বাইরের আঘাত থেকে রক্ষা করা। আচ্ছা, কোষ প্রাচীর কে বলতো? যে বাইরে থাকে সে না, তো সে তার কাজই তো হবে এগুলো, বাইরের জিনিসগুলোকে আকৃতি দান করবে, তারপর হচ্ছে বাইরের আঘাত থেকে রক্ষা করবে, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা, পানীয় খনিজ লবণ শোষণ পরিমাণে সহায়তা করা। হ্যাঁ, এইটুকু একটু লাগবে। আচ্ছা, এরপর হচ্ছে কোষ প্রাচীরের কি বলা হয়, কূপ এলাকা মধ্যে হচ্ছে ভিতর বাইরের হচ্ছে যে যোগাযোগটা রক্ষা করা। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ভাই প্রোটোপ্লাস্ট। দেখো কোষ প্রাচীরের তোমার যে প্রোটোপ্লাস্ট যে এটা আছে, যেটাকে আমরা প্রোটোপ্লাজম বলি। হ্যাঁ, যাই হোক, এখন খেয়াল করো কোষের অভ্যন্তরে আঠালো জেলির ন্যায় অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলা হয়। এই প্রোটোপ্লাজমকে সার্কোড নামে অভিহিত করা হয়। সার্কোড নামে অভিহিত করছেন বিজ্ঞানী ফেলিক্স ডুজার্ডিন। মেডিকেল ভর্তি পরীক্ষায় বিজ্ঞানীদের নাম তেমন একটা আসে না, তবে যদি আসে এইটা ইম্পর্টেন্ট। কি বলছি ভাই, বিজ্ঞানী ফেলিক্স ডুজার্ডিন কি করছিল? ফেলিক্স ডুজার্ডিন হচ্ছে তোমার প্রোটোপ্লাজমকে সার্কোড নামে অভিহিত করছিল। আর প্রোটোপ্লাজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন বিজ্ঞানী পারকিনজে। প্রোটোপ্লাজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন কে? বিজ্ঞানী পারকিনজে। বিজ্ঞানী হাক্সলে এর মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত বৃত্তি। তাহলে আমরা এখানে 3টা কথা পাই। নাম্বার 1, প্রোটোপ্লাজমকে সার্কোড নামে অভিহিত করেছেন কে? বিজ্ঞানী ফেলিক্স ডুজার্ডিন। প্রোটোপ্লাজম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন কে? বিজ্ঞানী পারকিনজে। প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌতভিত্তিক কথাটি বলেছেন কে? বিজ্ঞানী হাক্সলে। আচ্ছা, প্রোটোপ্লাজমে পানির পরিমাণ থাকে 70 থেকে 90% এবং পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। ওকে, এই কথাগুলো একটু দেখবে। আমার বইটাতে হচ্ছে খুব ভালোভাবে হয়তো দেখা যায় না, আমার বইটা একটু পুরাতন বই,
তোমরা হচ্ছে জিনিসটা একটু অ্যাডজাস্ট করে নিবে। কোনো নতুন ইনফো যদি আসে তোমরা হচ্ছে সেটা একটু নিজের দায়িত্ব হচ্ছে লিখে নিবা। আর আরেকটা কথা হচ্ছে তোমরা আমার কথা চাইতে হচ্ছে তোমাদের বইটা হচ্ছে আমি যখন ক্লাসটা করবো তখন হচ্ছে তোমাদের বইটা কাছে নিয়ে বসবা, তখন হচ্ছে জিনিসটা তোমরা একটু ভালো বুঝা বইটার দিকে তাকাবা। আচ্ছা, আরেকটা জিনিস এখানে মনে রাখতে পারো, সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানির চাইতে বেশি। বুঝছো? প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কি পানির চেয়ে বেশি। আচ্ছা, এরপরে যে জায়গাটা প্রয়োজন সেটা হচ্ছে প্রোটোপ্লাজমের চলন। ভাইয়া প্রোটোপ্লাজম হচ্ছে কখনো স্থির থাকে না। প্রোটোপ্লাজমে দুই ধরনের চলন দেখা যায়, একটা হচ্ছে একমুখী চলন আর একটা হচ্ছে বহুমুখী চলন। একমুখী চলন আর হচ্ছে কি ভাই বহুমুখী চলন। খেয়াল করো, একমুখী চলন হচ্ছে কোনটা? পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলনকে বলা হয় কি একমুখী চলন। কি বলছি? পাতা ঝাঁঝির কোষস্থ প্রোটোপ্লাজমের চলনকে কি বলা হয়? একমুখী চলন। আর বহুমুখী চলন হচ্ছে কি ভাই? বহুমুখী চলন হচ্ছে ধরো একটা জিনিসকে কেন্দ্র করে তোমরা হচ্ছে চারদিকে ঘুরতে থাকা, সেটাকে বলা হয় বহুমুখী চলন। এখন দেখো এই যে বহুমুখী চলনের উদাহরণ হচ্ছে কি ভাই? ট্র্যাডিস ক্যানিটিয়া। ঠিক আছে, ট্র্যাডিস ক্যানিটা হচ্ছে কি তোমার বহুমুখী প্রোটোপ্লাজমের চলনের উদাহরণ। ঠিক আছে, প্রোটোপ্লাজমের বহুমুখী চলনের উদাহরণ। আচ্ছা, প্রোটোপ্লাজমের প্রধান অংশ কিন্তু ভাইয়া প্রোটোপ্লাজম নিজেও, ঠিক আছে, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আচ্ছা, এরপরে প্রোটোপ্লাজম বা প্রোটোপ্লাজমা মেমব্রেন বা হচ্ছে কোষ ঝিল্লি। বিজ্ঞানী কার্ল নাগেলি ও ক্রেমার বিজ্ঞানী কি কার্ল নাগেলি ও ক্রেমার সর্বপ্রথম হচ্ছে কোষ ঝিল্লির নাম প্লাজমা মেমব্রেন নামকরণ করেছিলেন। তাহলে প্লাজমা মেমব্রেন এটা নামকরণ করেছেন কে? বিজ্ঞানী কার্ল নাগেলি ও ক্রেমার। আচ্ছা, এইখানে কয়েকটা জিনিস আছে ভাইয়া, যে তোমার ভৌত গঠন, এইটার কোষ ঝিল্লির ভৌত গঠন নিয়ে একটু কথাবার্তা বলি। দেখো, বিজ্ঞানী ড্যানিয়েলি ড্যাবসন তারা কি করছিলেন? তারা হচ্ছে বলছিলেন যে একটা কোষ ঝিল্লিকে একটা মডেল দিয়েছিলেন, সেটা হচ্ছে স্যান্ডউইচ মডেল। মানে কোষ ঝিল্লিটা হচ্ছে স্যান্ডউইচের মতো। আচ্ছা, তোমরা যখন স্যান্ডউইচ খাইছো দেখছো এই যে একটা রুটির এই পাশ সমান, তাই না? এই পাশ সমান, আবার হচ্ছে এই পাশ হচ্ছে সেই ঠিক তার বিপরীত রকম, তাই না? তাহলে দেখো এই যে বিপরীত দুই রকমের দুইটা, মাঝখানে থাকে কি ভাইয়া? তোমার ডিম বা যাই হোক যে কোনো একটা কিছু থাকে। এখন দেখো এই যে ডি আমাদের ড্যানিয়েলি ড্যাবসন, তাহলে দুইটা ডি এর মাঝখানে হচ্ছে কি অ্যান্ড, তাহলে ড্যানিয়েলি এবং ড্যাবসন হচ্ছে কি করছিলেন ভাইয়া? বিজ্ঞানী ড্যানিয়েলি এবং ড্যাবসন হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন এর নামকরণ করেছিলেন স্যান্ডউইচ মডেল। তাহলে ডি স্যান্ডউইচ। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে বিজ্ঞানী ব্যানসন মডেল। কি বলছে ভাই? ব্যানসন মডেল। এরপর হচ্ছে লিনার্ড এবং সিঙ্গার মডেল। হ্যাঁ, এগুলো হচ্ছে মেমব্রেন ছিল। ইউনিট মেমব্রেন মডেল। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেল, যেটা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আর এই ফ্লুইড মোজাইক মডেল নিয়ে হচ্ছে আমাদের মোটামুটি কিছু পড়াশোনা আছে। দেখো, ফ্লুইড মোজাইক মডেল বিজ্ঞানী কে আবিষ্কার করছেন? বিজ্ঞানী সিঙ্গার ও নিকালসন। এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। আচ্ছা, এরপর যে জায়গাটা সেটা হচ্ছে এই যে আমাদের যে সিঙ্গার এবং নিকালসনের যে ফ্লুইড মোজাইক মডেল আছে, এইটাকে তারা হচ্ছে ভাসমান হিমশৈল আছে না, এর সাথে তুলনা করেছেন। এই জন্য সাদৃশ্যগত কারণে একে আইসবার্গ মডেলও বলা হয়। ভেরি ইম্পর্ট্যান্ট যে ফ্লুইড মোজাইক মডেলের অন্য নাম কি, বা ফ্লুইড মোজাইক মডেলকে অন্য কী নামে ডাকা যেতে পারে, সেটা হচ্ছে আইসবার্গ মডেল নামেও ডাকা যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এই যে ফ্লুইড মোজাইক মডেল আছে, এই মডেলের অনুযায়ী কোষ ঝিল্লির একটা গঠন, ঠিক আছে, একটা ভৌত গঠন বা উপাদান সমূহ। দেখো, কোষ ঝিল্লির উপাদান তোমরা জাস্ট এখানে হেডলাইন মনে রাখবা। ফসফোলিপিড বাইলেয়ার থাকে। কি থাকে ভাইয়া? ফসফোলিপিড বাইলেয়ার থাকে, মেমব্রেন প্রোটিন থাকে, এরপর হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স থাকে, আর হচ্ছে কোলেস্ট্রল থাকে। এই চারটা জিনিস থাকে। কি বলছি ভাই? আমাদের কোষ ঝিল্লির গঠনে কী থাকবে? কোষ ঝিল্লির গঠন হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার থাকবে, তারপর হচ্ছে মেমব্রেন প্রোটিন থাকবে, গ্লাইকোক্যালিক্স থাকবে, কোলেস্ট্রল থাকবে। আচ্ছা, এখন কথা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, এই জায়গাটাতে কিছু পড়াশোনা আছে। দেখো হ্যাঁ, ফসফোলিপিড অণুর সঙ্গে, কি বলছি? ফসফোলিপিড অণুর সঙ্গে কার্বোহাইড্রেট, তাহলে ফসফোলিপিডের সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড তৈরি করে, ও প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে প্রোটিনের সাথে কিংবা কার্বোহাইড্রেট যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন তৈরি করে। ঠিক আছে, তাহলে লিপিডের সাথে যদি কোনো একটা জিনিস যুক্ত হয় সেটা অবশ্যই লিপিড হবে, আর প্রোটিনের সাথে যদি যুক্ত হয় তাহলে সেটা অবশ্যই প্রোটিন হবে। ঠিক সেমভাবেই হচ্ছে মূলত এখানে নামকরণটা করা হয়েছিল। আচ্ছা, ভালো কথা। তাহলে গ্লাইকোলিপিড এবং যে গ্লাইকোপ্রোটিন হলো, আর এই যে গ্লাইকোলিপিড প্লাস হচ্ছে গ্লাইকোপ্রোটিন, এই দুইটা মিলিত হয়ে কী করে ভাইয়া? গ্লাইকোক্যালিক্স গঠন করে। তাহলে কি বলছি আমি বলছিলাম যে ফসফোলিপিড কি? ফসফোলিপিড, তাহলে Fl প্লাস হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে, এই দুইটা মিলিত হয়ে কি তৈরি করে?
সরি গ্লাইকোলিপিড তৈরি করে, হ্যাঁ, গ্লাইকোলিপিড। আচ্ছা, আবার তোমার যে প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট, তার কীভাবে পি প্লাস হচ্ছে সি, এই দুইটা মিলিত হয়ে কী করে গ্লাইকোপ্রোটিন মানে জিপি। একটা হচ্ছে গ্লাইকোলিপিড আর একটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। আবার এই দুইটা যখন মিলিত হয় তখন তারা কি তৈরি করে গ্লাইকোক্যালিক্স। ওকে, জি কে এল বা গ্লাইকোক্যালিক্স, যাই হোক তোমরা এটা জাস্ট মনে রাখবে যে গ্লাইকোক্যালিক্স গঠন করে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এরপর খেয়াল করো আমাদের কোলেস্ট্রল নিয়ে তেমন কোনো কথাবার্তা নেই, জাস্ট এটা হেডলাইনের ভিতরে মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো আমাদের একটা জায়গা আছে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আচ্ছা, ফ্লিপ ফ্লপ মুভমেন্টটা হচ্ছে কি, লিপিড অণু আছে না, লিপিড, এই লিপিড অণুগুলো তরল পদার্থে নেয় ঝিল্লির এক স্থান থেকে আরেক স্থানে হচ্ছে তারা চলে যায় বা ব্যাপ্ত হয়। এই যে এই অবস্থাটা, তারা যে অক্ষের পরিবর্তন করে তারা যে ঘুরতেছে, এই ঘোরাটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ওকে, আচ্ছা। এরপরে তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 75 ভাগই হচ্ছে পানি, সরি লিপিড। কি বলছি, কোষ ঝিল্লির মোট শুষ্ক ওজনের 75 ভাগ হচ্ছে কি লিপিড। আচ্ছা, এরপরে চলে আসো তোমার এখানে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। জটিল ফসফোলিপিডের মধ্যে ল্যাসেথিন হচ্ছে প্রধান। আমাদের হচ্ছে যে লিপিড আছে, এর মধ্যে বিভিন্ন ধরনের হচ্ছে 4টি জটিল প্রকৃতির লিপিড আছে, এর মধ্যে প্রধান হচ্ছে ল্যাসেথিন। আচ্ছা, এরপর দেখো কোষ ঝিল্লির কী ভাবে কোষ ঝিল্লির অবস্থা, কোষ ঝিল্লির কী কী অবস্থা আছে দেখো, মাইক্রোভিলাই, হ্যাঁ, কয়েকটা অবস্থা থাকে, মাইক্রোভিলাই, তারপর হচ্ছে ডেসমোজোম, ফ্যাগো, সাইটোসিস, ভ্যাসিকল, পিনোসাইটিক ভ্যাসিকল। খেয়াল করো তোমরা, তোমার এই যে হেডলাইনগুলো, কোষ ঝিল্লির কী কী অবস্থা, এই হেডলাইনগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা। কোষ প্রাচীর এবং হচ্ছে কোষ ঝিল্লির মধ্যে পার্থক্য আমার মনে হয় তেমন আমি যা পড়াইছি এর বাইরে এখানে হচ্ছে তেমন বেশি লাগবে না, কারণ হচ্ছে আমরা এটা ভিতরে পড়িয়ে ফেলেছি। যেটা হচ্ছে ভিতরে পড়াবো না সেটা হচ্ছে আবার আমরা ছকে পড়াবো, যেটা যেখানে প্রয়োজন আমরা সেখানে পড়াবো। যেহেতু ছক হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাও হচ্ছে আমি 3 স্টার দিয়ে রাখলাম, তোমরা এটা একটু নিজ দায়িত্বে পড়ে নিও। ওকে, সাইটোপ্লাজমিক অঙ্গাণু, খেয়াল করো ভাইয়া, মাতৃকা হলো একটি তরল, অর্ধতরল, তারপর হচ্ছে দানাদার অর্ধস্বচ্ছ সমধর্মী কলয়েডাল পদার্থ, এই হচ্ছে তোমার সাইটোসোল বা মাতৃকা। ঠিক আছে, সাইটোপ্লাজমকে হচ্ছে অনেক নামে অভিহিত করা যায়, আর সাইটোপ্লাজম এবং প্রোটোপ্লাজম দুইটারই আপেক্ষিক গুরুত্ব হচ্ছে পানির চেয়ে বেশি। আচ্ছা, খেয়াল করো সাইটোপ্লাজমের কাজ, এটা একটু ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজমের কাজটা কী ভাবে, সাইটোপ্লাজমের কাজটা হচ্ছে ক্ষুদ্র অঙ্গ ধারণ করা। যেমন তোমাকে যদি আমি একটু বলি যে এখানে যে পদার্থগুলো আছে এগুলো কিন্তু সাইটোপ্লাজমের ভিতরে, হ্যাঁ, তো অবশ্যই এটা হচ্ছে বিভিন্ন ক্ষুদ্র অঙ্গ ধারণ করতেছে, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে জৈবিক কাজ করা, কোষের অম্লত্ব ও ক্ষারত্ব রক্ষা করা বা নিয়ন্ত্রণ করা, এই জায়গাটা একটু ভালোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেচন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য পদার্থ নিষ্কাশনে সহায়তা করা। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো এই জায়গাটা দেখো, আবর্তনের মাধ্যমে অঙ্গাণুগুলোকে, আবর্তন বলতে কী ভাই, সাইক্লোসিস, এর মাধ্যমে অঙ্গাণুগুলোকে নাড়াচাড়ায় নির্দিষ্ট পরিমাণ নাড়াচাড়া করা হয়। এরপর দেখো ভাইয়া, সাইটোপ্লাজমের ভিতরে কোষ গহ্বরের চারদিকে পাতলা পদার্থের আকারে অবস্থিত সাইটোপ্লাজম পদার্থটির নাম হচ্ছে টনোপ্লাস্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজমের ভেতরে কোষ গহ্বরের চারদিকে পাতলা পর্দার আকারে অবস্থিত সাইটোপ্লাজমীয় পর্দাটির নাম হলো কি ভাইয়া, টনোপ্লাস্ট। আচ্ছা, এরপর খেয়াল করো সাইটোপ্লাজম পানির পরিমাণ হচ্ছে কোষ ভেদে 65 থেকে 96%। কি বলছি, আমাদের কি ছিল, প্রোটোপ্লাজমের পানির পরিমাণ ছিল কত, 90% পর্যন্ত ছিল। ঠিক আছে, 65 থেকে 90%। এখন এইখানে দেখো কি বলছে, 65 থেকে 96% হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের পানির পরিমাণ। আচ্ছা, এরপরে দেখো সাইটোপ্লাজমের বিপাকের ভূমিকা, এই জায়গাটাতে একটু ইম্পর্টেন্ট। জীবের জন্য সবচেয়ে বড় শারীরবৃত্তীয় কাজ হলো শ্বসন। তার বলতো জীবের জন্য সবচেয়ে বড় শারীরবৃত্তীয় কাজটা কি, শ্বসন। আচ্ছা, শ্বসনের প্রথম পর্যায়ে তথা গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হবে, গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে সংঘটিত হয়। তাহলে শ্বসনের প্রথম পর্যায়ে কি বলছে, শ্বসনের প্রথম পর্যায়ে গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়, সাইটোপ্লাজমে সংঘটিত হয়। আচ্ছা, এরপর দেখো ভাইয়া শ্বসন, এগুলা আর লাগতেছে না।
আচ্ছা, প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে একটু পার্থক্য করি। দেখো, প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌতবৃত্তি, আর সাইটোপ্লাজম প্রোটোপ্লাজমেরই একটা অংশ, ঠিক আছে। প্রোটোপ্লাজম কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস এই তিনটা অংশ নিয়ে গঠিত, আর সাইটোপ্লাজম দুটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণু মাতৃকা, আর এটি প্রোটোপ্লাজমের অংশ, দুইটা মোট টোটাল, ঠিক আছে। আচ্ছা, এটা জীবনের আধার হিসেবে কাজ করে, কতিপয় অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে। এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কি বলছি, প্রোটোপ্লাজম হচ্ছে কি জীবনের আধার হিসেবে কাজ করে, আর সাইটোপ্লাজম হচ্ছে অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে। সাইটোপ্লাজমে বিরাজমান অঙ্গাণুসমূহ, সাইটোপ্লাজমে অনেক অনেক পদার্থ তোমার অঙ্গাণু আছে। আমরা যদি একটু খেয়াল করি ভাই, রাইবোজোমটাকে নিয়ে একটু কথাবার্তা বলি, খেয়াল করো। রাইবোজোম রাইবোজোম হচ্ছে তোমার কি, তোমরা আশা করি সবাই মোটামুটি জানো, যেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপন্ন হয়। দেখো, 60-70 সেকেন্ড রাইবোজোম আদি কোষের বৈশিষ্ট্য, যেটা আমরা তোমাদেরকে বলছিলাম যে 70 এবং হচ্ছে 80 প্রকৃত কোষের ক্ষেত্রে 80। রাইবোজোমের কোনো আবরণ থাকে না, ঠিক আছে। রাইবোজোমের কি থাকে না, কোনো আবরণ থাকে না। ই কলাই কোষের এদের সংখ্যা 20,000। তাহলে ই কলাই কোষের রাইবোজোমের সংখ্যা কত, 20,000, এবং শুষ্ক ওজনে প্রায় 22%। আচ্ছা, রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কেন? রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়, এর অনেকগুলো কারণ আছে। যদি তোমাদেরকে প্রথমে যে জিনিসটা বলি, সেটা হচ্ছে কোষের প্রোটিন তৈরি করা, ঠিক আছে। প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরি করা হচ্ছে রাইবোজোম। এজন্য রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। আচ্ছা, এরপর তোমরা চলে আসো প্রকারভেদ। খেয়াল করো ভাইয়া, রাইবোজোম মূলত হচ্ছে 70 এবং হচ্ছে 80, এটা আমরা জানি। এছাড়া আরও একটা রাইবোজোম এর প্রকার আছে, সেটা হচ্ছে 77F। এই 77F রাইবোজোমটা দেখা যাবে ছত্রাকে। কোথায় দেখা যাবে? ছত্রাকে হচ্ছে 77F রাইবোজোমটা দেখা যাবে। আচ্ছা, এরপর চলে আসো আকৃতি ও গঠন। এটা দরকার নেই ভাইয়া। রাইবোজোমের অবস্থানটা একটু দেখো। রাইবোজোম বিভিন্ন জায়গায় অবস্থান করে। প্রোটিন সংশ্লেষণের সময় এরা একত্রিত হয়, ওকে। এক্ষেত্রে 4টি স্থান লক্ষ্য করা যায় রাইবোজোম অবস্থানের। একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল সাইট মানে এ, পেপটাইডাল সাইট মানে পি, এবং হচ্ছে এক্সিস্ট বা হচ্ছে নির্গমন সাইট ই, ওকে। এখন খেয়াল করো, এই যে 4টা স্থান আছে তোমার হচ্ছে রাইবোজোমের, কি বলছি, রাইবোজোমের হচ্ছে তোমার 4টা স্থান আছে আর কি। এই স্থানে হচ্ছে রাইবোজোমগুলো অবস্থান করে যখন তারা কার্যক্রম করে। আচ্ছা, রাইবোজোমের প্রধান উপাদান হলো প্রোটিন এবং RNA। রাইবোজোমের প্রধান উপাদান কি ভাই? প্রোটিন আর হলো RNA। এদের অনুপাত হচ্ছে 1:1। আচ্ছা, এছাড়া রাইবোজোমে কি কি থাকে দেখো, ধাতব আয়ন থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ 2+। কি বলছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ 2+ আয়ন হচ্ছে আমাদের রাইবোজোমে অল্প পরিমাণে থাকে। আচ্ছা, রাইবোজোমের প্রধান কাজ কি?